আমার প্রিয় ছাত্ররা, আজকে দেখো তোমাদের আমি একটা কোয়েশ্চেন প্যাটার্নের একটা চার্ট দিচ্ছি। এটা একটুখানি দেখে নাও। এখানে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ প্রশ্নর মান দিয়ে দেওয়া আছে। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ক্লাস 12-এর যে আমরা যুক্তিবিদ্যা পড়ব বা যুক্তি পড়ব, লজিক, টোটাল মার্কস কত তার একটা ডিস্ট্রিবিউশন বলেছিলাম। এবং এই যুক্তিবিদ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। দেখো, বলেছিলাম আমি অবরোধ যুক্তিবিদ্যা বা ডিডাকটিভ আর্গুমেন্ট বা লজিক, আর আরোহ যুক্তিবিদ্যা বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা লজিক। সেই অবরোহ আর আরোহর যে কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ টোটাল নাম্বারও আমি বলে দিয়েছিলাম যে অবরোহর জন্য দেখো 50 নাম্বার, আরোহর জন্য হচ্ছে 30 নাম্বার, আর বাকি 20 নাম্বার ছিল আমাদের প্রকল্পের জন্য। তো সেই অবরোহ যুক্তিবিদ্যার নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। প্রথম অধ্যায় আমরা অলরেডি গত ক্লাসে শুরু করেছিলাম। আমি বলেছিলাম শুরুতে যে যুক্তির চ্যাপ্টারটা, প্রথম অধ্যায় হচ্ছে আমাদের যুক্তি। যুক্তি কী, যুক্তির স্বরূপ কী, যুক্তি কয় প্রকার, যুক্তি আমরা কেন জানবো, যুক্তি বৈধ না অবৈধ, এবং একটি যুক্তি বৈধ হতে গেলে তার কি কি নিয়ম পালন করতে হবে, আর একটি যুক্তি কখন অবৈধ হবে, অর্থাৎ কোন নিয়ম লঙ্ঘন হলে যুক্তিটি অবৈধ হবে। যুক্তির সাথে বৈধ অবৈধতার কথা সঙ্গে সঙ্গে সত্যতার কথা চলে আসে। তাহলে যুক্তির সত্যতা বলতে কি বুঝি, অর্থাৎ যখন আমরা একটা যুক্তি গঠন করব তখন এই ধরনের বিষয়গুলো চলে আসে। তাহলে সেই সমস্ত কিন্তু আজকে এই টপিকটার মধ্যে আছে, যার দেখো মার্কস আছে 4, যার টোটাল 4 মার্কস হচ্ছে 4। এবং সেখানে এমসিকিউ দেখো কজন আছে, এমসিকিউ হচ্ছে 3টি, এবং এসএকিউ হচ্ছে 1টি। টোটাল নাম্বার কত? 4। একটু ভালো করে নজর দাও। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা কী ছিল আমাদের? যুক্তি, যেটা আমরা গত ক্লাসেই শুরু করেছিলাম। আবার আজকে বাকি অংশটা পড়াবো। সেটা পড়ানোর আগে আমি আর কি অধ্যায়গুলো তোমাদের, চ্যাপ্টারগুলো এবং তাদের সেই টপিকগুলো একটু বলে দিই। এবং এই চার্টটা যেটা দিচ্ছি একটু ভালো করে নজর দেবে। দেখো, দ্বিতীয় অধ্যায় কী আছে? বচন, প্রপোজিশন। তার ফুল মার্কস কত? 10। এবং কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে? কেবলমাত্র এই বচনের চ্যাপ্টারে আমরা দেখছি একটা 8 নাম্বার একটা ব্রড কোয়েশ্চেন আছে। 8 নাম্বার একটা ব্রড কোয়েশ্চেন আছে, ডিএকিউ। দেখো নিচে লেখা আছে ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার কোয়েশ্চেন। একমাত্র সেকেন্ড চ্যাপ্টারটা বচন, প্রপোজিশন চ্যাপ্টারটাতে কি আছে? একটা 10 নাম্বারের মধ্যে 8 নাম্বার একটা ব্রড কোয়েশ্চেন আছে, আর 2 নাম্বার আছে এমসিকিউ। 2 নম্বরে কি আছে? এমসিকিউ। তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় কি হচ্ছে? বচনের বিরোধিতা। যে বচনকে আমরা পড়ব তার মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ আছে, এটা একটা চ্যাপ্টার, তৃতীয়। তার ফুল মার্কস হচ্ছে 4। তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এমসিকিউ 2টো এবং এসএকিউ 2টো। কোনো ব্রড কোয়েশ্চেন নেই। চতুর্থ অধ্যায় দেখো কি আছে? অমাধ্যম অনুমান, যার ফুল মার্কস হচ্ছে 9। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ব্রড কোয়েশ্চেন আছে আর একটি এসএকিউ আছে। একটা ব্রড কোয়েশ্চেন আছে আর একটি এসএকিউ আছে, এখানে কোনো এমসিকিউ নেই। চতুর্থ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 4, এবং টপিক হচ্ছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান আমরা কোথা থেকে পাবো? আমরা যখন যুক্তি চ্যাপ্টারটা ভালো করে আলোচনা করব, সেখানে যুক্তি শ্রেণীবিভাগ, সেখান থেকে পরপর স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। আজকে চ্যাপ্টারগুলো দেখে নাও, তারপর আমি যেদিন পড়াবো তখন ওগুলো পরপর পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় অর্থাৎ 5th চ্যাপ্টার হচ্ছে নিরপেক্ষ ন্যায়, যার ফুল মার্কস হচ্ছে 10। একটা ব্রড কোয়েশ্চেন আসবে 8 নাম্বারে, আর 2টি এমসিকিউ আসবে, কোনো এসএকিউ নেই। ষষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টারে কি হচ্ছে? প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, বা এক কথায় বলা যায় মিশ্র ন্যায়। তোমরা সিলেবাসের মধ্যে দেখবে লেখা আছে মিশ্র ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বা মিশ্র ন্যায়। এর ফুল মার্কস হচ্ছে 4। সুতরাং বোঝা যাচ্ছে 4 নাম্বার যেখানে ফুল মার্কস, সেখান থেকে কোনো ব্রড কোয়েশ্চেন আসতে পারে না। হ্যাঁ, অলরেডি আমাদের এখানে 3টে ব্রড কোয়েশ্চেন আমাদের হয়ে গেছে। বচনের চ্যাপ্টার একটা, অমাধ্যমের চ্যাপ্টার একটা, নিরপেক্ষ ন্যায় থেকে একটা 8 নাম্বার প্রশ্ন, 3টে, 3 24 ব্রড আমাদের এই চ্যাপ্টারে, মানে অবরোধ চ্যাপ্টার থেকে হয়ে গেছে। সুতরাং বাকি যেগুলো সবই দেখবো আমরা শর্ট কোয়েশ্চেন। তাহলে 4 নাম্বার 2 করে ভাগ করে দেওয়া আছে। সপ্তম অধ্যায়
অর্থাৎ চ্যাপ্টার 7-এ কী আছে 4 নাম্বার। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, দুটি এমসিকিউ, দুটি এসিকিউ। 7 চ্যাপ্টারটার টপিকটার নাম কি, বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। জর্জ বুলের কিছু নিয়ম আছে, সূত্র আছে, আর জন ভেনের ভেনচিত্র। এই দুটিকে নিয়ে এই দুজন আধুনিক যুক্তিবিদ তাদের কিছু সূত্র, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে বচনকে ব্যাখ্যা করা, যুক্তিকে ব্যাখ্যা করা, সেটা নিয়ে আমরা 7ম অধ্যায়ে পড়ব। 4 নাম্বার, দুটি এমসিকিউ, দুটি এসিকিউ। 8ম অধ্যায়ে দেখো কি আছে। 8ম অধ্যায় হচ্ছে সত্যাপেক্ষক। সত্যাপেক্ষক তার ফুল মার্কস হচ্ছে 5। ট্রুথ ফাংশন যার ফুল মার্কস হচ্ছে 5। 3টি এমসিকিউ, 2টি এসিকিউ। 3টি এমসিকিউ, 2টি এসিকিউ, টোটাল মার্কস হচ্ছে 5। তাহলে আমরা কি দেখতে পেলাম, অবরোধ চ্যাপ্টারে কেবল এই 3টি জায়গাতেই আমাদের ব্রড কোয়েশ্চেন, অর্থাৎ বচনের চ্যাপ্টার, অমাধ্যম অনুমান এবং নিরপেক্ষ ন্যায়, এই 3টিতেই আমরা কি দেখতে পাচ্ছি, ব্রড কোয়েশ্চেন 3 × 24 আমাদের অবরোধ যুক্তিবিদ্যায়। টোটাল নাম্বার হচ্ছে 50। আমরা যদি এটা যোগ করে দেখি তাহলে দেখতে পাবো 50 আমাদের হয়ে গেছে। বাকি 30 নাম্বার আমরা কি বলেছিলাম, আরোহ যুক্তিবিদ্যা বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা লজিক। আরোহ যুক্তিবিদ্যা 30 নাম্বারে কীভাবে ভাগ করা আছে, এখানে 4টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 অর্থাৎ প্রথম অধ্যায়ে কী আছে, আরোহ অনুমানের স্বরূপ, তার জন্য ফুল মার্কস বরাদ্দ হচ্ছে 6, এবং সেটাকে ভাগ করা আছে 3 করে, 3টি এমসিকিউ, 3টি এসিকিউ। কীভাবে ভাগ করা আছে, 3টি এমসিকিউ, 3টি এসিকিউ। তাহলে আরোহ অনুমানের স্বরূপে আমরা শর্ট কোয়েশ্চেন পাচ্ছি। নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে কারণ, কজ। এই চ্যাপ্টারে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও 6টি টোটাল নাম্বার, 6 নাম্বার আছে টোটাল, এবং সেটাকেও দুটি ভাগে ভাগ করা আছে, এমসিকিউ 3, এসিকিউ 3। অর্থাৎ এখান থেকেও আমরা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য প্রস্তুতি নেব বা পড়াশোনা করব। থার্ড চ্যাপ্টারে কি দেখতে পাচ্ছি, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। এখানেই একমাত্র আমরা দেখতে পাবো একটি বড় প্রশ্ন পাচ্ছি, 10 নাম্বার আছে, যার মধ্যে 8 নাম্বারে একটা ব্রড প্রশ্ন আছে যেখানে বর্ণনামূলক আমাদের উত্তর দিতে হবে, আর 2 নাম্বারে এমসিকিউ আছে। এসিকিউ কোনো কিছু নেই, ফাঁকা। তাহলে এখানেই আমরা একটা দেখতে পাচ্ছি ব্রড কোয়েশ্চেন। আমরা আরোহ যুক্তিবিদ্যায় প্রথম স্টার্ট হচ্ছে আমার মিলের পরীক্ষণমূলক পদ্ধতিতে একটা ব্রড কোয়েশ্চেন। 4র্থ অধ্যায়, লাস্ট চ্যাপ্টার, 4র্থ, যেখানে আছে আরোহমূলক দোষ। যে পদ্ধতিগুলো আমরা আবিষ্কার করব মিলের পরীক্ষণমূলক, তাদেরই কিছু দোষ এবং সেই সংক্রান্ত এই চ্যাপ্টারটা। এখানে আমাদের দেখছি টোটাল 8 নাম্বার আছে, এবং 8 নাম্বারই হচ্ছে কি ব্রড কোয়েশ্চেনে আসবে। আচ্ছা, এই ব্রড কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে, 4 করে 2টি দোষ বিচার করতে হবে। যখন আমরা পরবর্তীকালে এই চ্যাপ্টারে যাব তখন তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যে কী করতে হয় আমাদেরকে। এখানে ব্রড কোয়েশ্চেন হচ্ছে 8 নাম্বারে। তাহলে আমরা আরোহী 2টি ব্রড কোয়েশ্চেন পাচ্ছি, অবরোহী 3টি পাচ্ছিলাম, টোটাল 5টি, 5 × 8 = 40। দেখো, আর এখানে টোটাল 24 নাম্বার হচ্ছে এমসিকিউ, 16 নাম্বার এসিকিউ, আর ব্রড কোয়েশ্চেন 5 × 8 = 40। টোটাল আমাদের হচ্ছে 80 নাম্বার। কীভাবে ভাগ করে দেওয়া আছে এখানে দেওয়া আছে। তাহলে এই 4টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আমি আজকে শুরুর আগে এটা ভেবে রেখেছিলাম তোমাদেরকে দেব এবং বুঝিয়ে দেবো বিষয়টা। হ্যাঁ, বইয়ের মধ্যেও আছে, তোমরা দেখে নিতে পারো, কিন্তু এখানে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো এই 4টা যেটা আমি অলরেডি তোমাদের বলেছিলাম, কিন্তু ডিটেলসে অত বলা হয়নি, এবং এখানে দেখি বলে দিচ্ছি। টোটাল আমাদের 100 নাম্বারে আমরা কি পড়ছি, যুক্তিবিজ্ঞান। কত নাম্বারে পড়বো, 100 নাম্বারে যুক্তিবিজ্ঞান, লজিক। এটা শুরুর দিনই আমি বলেছিলাম যে এই যুক্তিবিজ্ঞান বা এই লজিকের কথা আমরা 11-এ পড়েছি। একাদশ শ্রেণীর যখন আমরা দর্শনের শ্রেণীবিভাগ পড়েছিলাম, দর্শনের প্রধান শাখা পড়েছিলাম পাশ্চাত্য দর্শনে, সেখানেই আমরা পড়েছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটা অন্যতম শাখা। কার শাখা না, মূল্যবিদ্যার একটা পার্ট। মূল্যবিদ্যার যে 3টি অংশ, তার একটা অংশ হচ্ছে যুক্তিবিদ্যা। পাশ্চাত্য যুক্তিবিদ্যা আমরা সেই যুক্তিবিদ্যায় দ্বাদশ শ্রেণীতে এসে পড়ছি 100 নাম্বারে। সেই 100 নাম্বার কীভাবে ভাগ করে দেওয়া আছে পূর্বেই বলেছিলাম, আবার একবার দেখে নাও। অবরোধ যুক্তির জন্য 50, আরোহ যুক্তির জন্য 30। অবরোধের জন্য 50, আরোহের জন্য 30। তাহলে টোটাল আমাদের কত, 80 নাম্বার। আমি পূর্বেই তোমাদের একটু আগেই দেখালাম চার্ট, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি যে 80 নাম্বার কীভাবে আমাদের এখানে ডিস্ট্রিবিউট করা ছিল। এই যে 80 নাম্বার, সেই 80 নাম্বারই আমরা এখানে দেখতে পাচ্ছি 50 এবং 30। এবং অবরোধ যুক্তিকে কয় ভাগে ভাগ করা হয় আমরা আজকে পড়বো সেটা, তবুও আমি এই চার্টটা দেখিয়ে দিই। দেখো, এখানে দেখা আছে 2টি ভাগ, মাধ্যম বা সমাধ্যম, আর দ্বিতীয় ভাগ আছে অমাধ্যম। মাধ্যম বা সমাধ্যম, যাকে ত্রি অবয়বী যুক্তি বলা হয়, অবরোধ যুক্তি বলা হয়। কী বলা হয়,
মাধ্যম যুক্তি বা সমাধ্যম যুক্তি বা অবয়বী যুক্তি বা অবয়বী অবরোহ অনুমান। আর অমাধ্যম যুক্তি যাকে অবয়বী অনুমান বা যুক্তি বলা হয়। অমাধ্যম যুক্তির আরেক নাম হচ্ছে অবয়বী। এই অবয়বী অবয়বী কি আমরা পরবর্তীকালে আরও পরিষ্কার করে বলবো। অবয়ব মানে তিনটি যার অংশ, তিনটি তার অবয়ব, তিনটি যার অবয়ব। আর অবয়ব মানে যার দুটি মাত্র অংশ। এগুলো যখন আমরা পড়বো ডিটেলসে তখন বলে দেবো। মাধ্যম অনুমানে একটি মাত্র ভাগ কি? মাধ্যম অনুমানে একটি মাত্র ভাগ নিরপেক্ষ ন্যায় বা ন্যায়। কি দেখতে পাচ্ছি? ন্যায় বা নিরপেক্ষ ন্যায়। আর অমাধ্যমকে আমরা কটে ভাগে ভাগ করেছি? দেখো 9টি ভাগে ভাগ করা আছে। আবর্তন, বিবর্তন, অন্তরাবর্তন, সমবিবর্তন, বিরোধানুমান, গুণযোগে অনুমান, জটিল ধারণাযোগে অনুমান, নিশ্চয়তা ঘটিত অনুমান, সম্বন্ধ পরিবর্তন ঘটিত অনুমান। অমাধ্যম অনুমানকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 9 ভাগে ভাগ করেছি। এই 9টা ভাগের মধ্যে আমাদের পড়তে হবে, দেখে নাও এখানে আমি একটু বলেই দিই, যখন আজকে আমাদের আলোচনা এসছে আমাকে পড়তে হবে আবর্তন চ্যাপ্টারটা, আমাকে পড়তে হবে বিবর্তন চ্যাপ্টারটা, আমাকে পড়তে হবে সমবিবর্তনটা, অন্তরাবর্তন আমায় পড়তে হবে না, আমাকে পড়তে হবে বিরোধ অনুমান। এই 4টি অংশ অমাধ্যম যুক্তির আমাকে পড়তে হবে মানে ডিটেলসে পড়তে হবে। এগুলো আমার পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে, ঠিক আছে? আবর্তন, বিবর্তন, সমবিবর্তন ও বিরোধ অনুমান, এই 4টি অমাধ্যম অনুমানে ভাগ পড়তে হবে। আর মাধ্যম অনুমানে অবশ্যই নিরপেক্ষণের একটা ভাইটাল পার্ট পড়তেই হবে। আমরা যখন চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলাম তখন একটা চ্যাপ্টারে ছিল ন্যায় বা নিরপেক্ষ ন্যায়, সুতরাং সেখানে আমাকে পড়তেই হবে এবং এখান থেকে ব্রড কোয়েশ্চেন আছে, সেই হিসাবে আমাকে একটু ভালো করে প্রিপারেশান নিতে হবে। নেক্সট, আরোহ যুক্তি 30 নম্বর কীভাবে ভাগ করা আছে? আরও 2 ধরনের ভাগ আছে। একটি হচ্ছে তথাকথিত আরোহ অনুমান, যাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তথাকথিত আরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান, ঘটনা সংযোজক আরোহ অনুমান। তথাকথিত আরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, দেখো আবার দেখাচ্ছি আমি, যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান আর ঘটনা সংযোজক আরোহ অনুমান। প্রকৃত আরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই যে প্রকৃত আরোহ অনুমান দেখো এখানে ভাগ করেছি আমরা, কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান, সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি। সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি, সাদৃশ্যমূলক আরোহ অনুমানের অপর নাম হচ্ছে উপমা যুক্তি। তাহলে এই 3টি ভাগ মূলত প্রকৃত আরোহ অনুমানের এই 3টি ভাগে আমরা সিলেবাসের মধ্যে দেখব আমাদের পড়তে হচ্ছে। তথাকথিত আমাদের পড়তে হবে না, কেবল পড়তে হবে প্রকৃত আরোহ অনুমানের এই 3টি ভাগ। সুতরাং এটাকেও তোমরা খাতায় নোট করে নিতে পারো, আন্ডারলাইন করে নিতে পারো যেখানে লিখবে। তাহলে কী কী আমরা পড়ছি? 50 নম্বর আর 30 নম্বর আরোহ, এখানে আমরা মোটামুটি একটা সামাপ দিয়ে দিলাম এবং ভাগটাও দিয়ে দিলাম। অলরেডি আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন আগেই দিয়েছি, আর এই শ্রেণী ভাগটাও দিয়ে দিলাম। এইটা তোমরা যদি পারো খাতায় লিখে নিতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে যে আমাকে এখান থেকে কী কী পড়তে হচ্ছে বা কী আছে। আমি ক্লাস 12-এর লজিক, যুক্তিবিদ্যা কি পড়ব, অবরোহ যুক্তির কত নম্বর পড়বো, আরোহ যুক্তির কত নম্বর পড়বো, অবরোহ যুক্তির কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে, আর আরোহ যুক্তির কোন কোন চ্যাপ্টারগুলোকে আমাকে পড়তে হবে, টোটাল ডিটেলসটা এখানে পেয়ে যাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি কোনগুলো আমরা পড়বো, সেগুলো নীল করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, আর এটা পড়তে হবে, ঠিক আছে? বেশ, এবার আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে যুক্তি কি, যুক্তির স্বরূপ, যুক্তির কয়টি অংশ, যুক্তির অবয়ব বা অংশ, আচ্ছা যুক্তি কয় প্রকার, এই অবধি আমাদের হয়েছিল। যুক্তি কয় প্রকার? না, আমরা জানি যুক্তি 2 প্রকার। দেখো এখানেও আমি দেখিয়েছি, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। যুক্তি কয় প্রকার? 2 প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, বা আমরা বলতে পারি অবরোহ অনুমান বা আরোহ অনুমান, বা ডিডাকটিভ আর্গুমেন্ট আর ইনডাকটিভ আর্গুমেন্ট। ডিডাকটিভ আর্গুমেন্ট বা ইনডাকটিভ আর্গুমেন্ট। অবরোহ যুক্তি কি? পূর্বের ক্লাসে বলেছিলাম, আবার আমি একবার বলে দিচ্ছি, যে যুক্তি এক বা একাধিক হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়,
ভালো করে শুনবে, যে যুক্তি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয় না, তাকেই বলে অবরোহ যুক্তি বা ডিডাকটিভ আর্গুমেন্ট বা অবরোহ অনুমান। আবার বলছি, যে যুক্তি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয় না, অর্থাৎ হেতুবাক্যকে পেরিয়ে যাবে না, হেতুবাক্যর সমান হবে, কম হবে, কিন্তু কখনোই পেরিয়ে যাবে না, তাকে আমরা কি বলবো? অবরোহ যুক্তি বা ডিডাকটিভ আর্গুমেন্ট। অপরদিকে আরোহ যুক্তি কি? সঙ্গে সঙ্গেই আমাদের রিলেটেড প্রশ্ন, যখন অবরোহ যুক্তি পড়ছি আরোহ যুক্তি আমাকে সঙ্গে সঙ্গে রিলেট করে রয়েছে, দুটি ভাগ। যখন যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, ওখানে সিদ্ধান্ত নিঃসৃত হতে কী হতো? অনিবার্যভাবে। এখানে সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয়। সিদ্ধান্ত কি হয়? হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয়, তাকে আমরা কি বলবো? আরোহ যুক্তি বা আরোহ অনুমান বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। আবার বলি, যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, ওখানে আমরা পড়েছিলাম অনিবার্যভাবে নিঃসৃত হয়, এখানে আমরা কি পড়ছি? শুধু নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে যায়, এবং সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে যায়, তাকেই আমরা কি বলছি? আরোহ যুক্তি বা আরোহ অনুমান বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। দেখো দুটো উদাহরণ দিই। অবরোহ যুক্তির উদাহরণ কি দিয়েছিলাম? সকল মানুষ হয় মরণশীল। আমি একটা উদাহরণ দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো, সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। এখানে আমরা কি দেখছি? এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে এবং সিদ্ধান্তটি কখনোই, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কখনোই হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর নয়। কারণ দেখো, হেতুবাক্যে কি বলেছে? সকল মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সবার মরণশীলতার কথা বলা আছে। দ্বিতীয় হেতুবাক্য কি বলেছে? সকল কবির মানুষ বলে কথা বলা আছে, যে কবিরা যে মানুষ। কিন্তু সিদ্ধান্তে আমরা কি করলাম? সকল কবিকে মরণশীল করলাম। কিন্তু মরণশীল প্রাণীর মধ্যে কেবলই কি কবি আছে? কবি ছাড়া তো অনেক ধরনের আছে, শিক্ষক আছে, রাজনীতিবিদ আছে, মানে কবি সম্প্রদায়টাকে বাদ দিয়ে আরও অন্যান্য সম্প্রদায় রয়েছে। সেই জন্য দেখো ব্যাপকতাটা সিদ্ধান্তে কম। ঠিক একইভাবে আরোহ যুক্তি বা আরোহ অনুমানে যখন উদাহরণ আমি দিয়েছিলাম, এক বা একাধিক থেকে হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হয়, অনিবার্যতা নেই। কেন? দেখো অনিবার্যতা নেই, এখানে রাম আছে, সিদ্ধান্তে আমি মানুষ পাচ্ছি, শ্যাম আছে, এখানে মানুষ পাচ্ছি। কোনো মতেই রাম শ্যাম কেউ কিন্তু অনিবার্যভাবে আসেনি, কেবল মরণশীল শব্দটি এখানে এসেছে। ঠিক আছে। দ্বিতীয় কি বলেছিলাম? যে সিদ্ধান্ত সবসময় হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয়। কি করে ব্যাপকতা দেখা যাচ্ছে? হেতুবাক্যে আমরা কি দেখেছিলাম? প্রথম হেতুবাক্যে দেখলাম রাম হয় মরণশীল, আচ্ছা রামকে মরণশীলতার কথা বলেছি, রাম নামক ব্যক্তির মরণশীলতার কথা বলছি। দ্বিতীয় উদাহরণে শ্যামের মরণশীলতার কথা বলছি। তৃতীয় উদাহরণে যদুর মরণশীলতার কথা বলছি। কিন্তু সিদ্ধান্তে গিয়ে দেখো আমি সকল মানুষের কথা বলছি, এই জগতে যাবতীয় মানুষ, যত মানুষ আছে সবার মরণশীলতার কথা বলছি। তাহলে ব্যাপকতাটা বেশি সিদ্ধান্তে, হেতুবাক্যের তুলনায় বেশি। হেতুবাক্যে এক একটা ব্যক্তির কথা বলা হচ্ছিল, রাম শ্যাম যদু মধুর কথা বলা হচ্ছিল, কিন্তু সিদ্ধান্তে গিয়ে আমি কি দেখছি? সকল মানুষের কথা বলা হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে ব্যাপকতাটা বেশি। সেই জন্য এটা হচ্ছে আরোহ অনুমানের দৃষ্টান্ত। এটা কি? আরোহ অনুমানের দৃষ্টান্ত। এবারে আমরা দেখো যাই যে অবরোহ যুক্তি কয় প্রকার। যে অবরোহ যুক্তি আমরা পড়লাম, সেই অবরোহ যুক্তি কয় প্রকার, কিন্তু সেই কয় প্রকার যাওয়ার আগে একটা বিশেষ এখানে জানা আবশ্যক, যে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য, যে অবরোহ যুক্তি আমি পড়ছি, যে অবরোহ যুক্তি আমি জানলাম, যে অবরোহ যুক্তির ডেফিনেশন আমি শুনলাম, সেই অবরোহ যুক্তির ডেফিনেশনটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কটা বৈশিষ্ট্য পাবো?
বেশ কতকগুলি বৈশিষ্ট্য পাবো, সেগুলোকে যদি আমরা নাম্বারিং করে করে বলি তাহলে হচ্ছে প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে অবরোধ যুক্তির সিদ্ধান্তটা কি হয়, এক বা একাধিক হেতু বাক্য থেকে নিশ্চিত হয়। অবরোধ যুক্তির সিদ্ধান্তটা কি হয়, এক বা একাধিক হেতু বাক্য থেকে নিশ্চিত হয়। এরকম এক বা একাধিক হেতু বাক্য থেকে নিশ্চিত হয়। দ্বিতীয়, কেন দেখলো আমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবো, উদাহরণটা দেখলেই আমরা বুঝতে পারবো কী ছিল উদাহরণে। প্রথম উদাহরণে ছিল সকল মানুষ হয় মরণশীল। দ্বিতীয় উদাহরণে আমরা কি করেছিলাম, দ্বিতীয় যুক্তিবাক্য কি দেখিয়েছিলাম, সকল কবি হয় মানুষ। তাহলে এই একের বেশি হেতু বাক্য, এক বা একাধিক, এই জন্য বলা হচ্ছে থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। কিভাবে নিশ্চিত হয়েছে, অনিবার্যভাবে। কারণ সিদ্ধান্তটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সিদ্ধান্তে কি রয়েছে, প্রধান হেতু বাক্যে মরণশীলতা, আর অপ্রধান হেতু বাক্যের কবি। তাহলে অনিবার্যভাবে বেরিয়ে এসছে, দুটি হেতু বাক্য থেকেই একটা একটা করে অংশ সিদ্ধান্তে এসছে। সেই জন্য এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে অবরোধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটা এক বা একাধিক হেতু বাক্য থেকে বা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। সেই আশ্রয় বাক্য দুটি আমি দেখতে পেলাম কি কি, সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ। এই দুটি হেতু বাক্য বা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আমরা কি পাচ্ছি, সকল কবি হয় মরণশীল। দ্বিতীয় বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, না অবরোধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হতে পারে না। অবরোধ যুক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য কি হচ্ছে, না অবরোধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হতে পারে না। অর্থাৎ কোনোভাবেই সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যাবে না বা যায় না। সেটা আমরা উদাহরণ দেখলাম যে সিদ্ধান্তে কি আছে, সকল কবি হয় মরণশীল, কিন্তু আমার একটা হেতুবাক্য কী ছিল, সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে, এই জগতে যত মানুষ আছে সবার মরণশীলতার কথা বলা হয়েছে, কিন্তু সিদ্ধান্তে আমরা কেবল দেখতে পাচ্ছি কি, কবি সম্প্রদায় মরণশীলতার কথা। তৃতীয় বৈশিষ্ট্য দেখো কি বলা আছে, অবরোধ যুক্তির ক্ষেত্রে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, বস্তুগত সত্যতার দিকে নয়। অবরোধ যুক্তির ক্ষেত্রে কেবল আকারগত সত্যতার দিকেই লক্ষ্য রাখা হয়, বস্তুগত সত্যতার দিকে নয়। অর্থাৎ অবরোধ যুক্তি যখন গঠন করা হয় তখন আমরা কেবল তার আকারটাই দেখি, বস্তুগত সত্যতাটা যাচাই করে দেখি না। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যখন যুক্তি আমরা গঠন করব পরবর্তী সময়ে, তখন তোমরা নিজেরাও এই উদাহরণগুলো পাবে। আমি আজকে একটু বলে দিই। যেমন বলা হলো যে সকল গরু হয় চতুষ্পদী, তাই তো, এটা সত্য। সকল কুকুর হয় চতুষ্পদী, এটাও সত্য। অতএব আমি যখন এই দুটো হেতু বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত করব, তাহলে আমার কি হবে, সকল গরু হয়, এই সকল কুকুর হয় গরু, সকল কুকুর হয় গরু। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সিদ্ধান্তে যে কথাটা বলছি সকল কুকুর হয় গরু, তাই কি কখনো সম্ভব, এর কি বাস্তবিক সত্যতা আছে, না নেই। সেই জন্য বলা হয় যে অবরোধ যুক্তির ক্ষেত্রে আকারগত দিকটা আমি ঠিক রেখেছি। অবরোধ যুক্তির এই যে বৈশিষ্ট্য, আকারগত দিকটা আমি ঠিক রেখেছি। অর্থাৎ এই যে যুক্তি গঠন করলাম, দুটি হেতু বাক্য থেকে সিদ্ধান্তকে নিঃসরণ করলাম, সেইটা ঠিক রেখেছি, কিন্তু এর বস্তুগত সত্যতা কিন্তু নেই। এই জন্য এই বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। 4 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, অবরোধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে একটা প্রসক্তি সম্বন্ধ থাকে। প্রসক্তি সম্বন্ধ কি, এটা আমাদের আগেই পূর্বে পড়া আছে, তবুও তোমাদের ভুলে গেছো বোধ হয়। আমরা ক্লাস 11 এটা পড়েছিলাম। প্রসক্তি সম্বন্ধ হলো সেই সম্বন্ধ যেখান থেকে কি না হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে। এই সম্বন্ধের নামই হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। প্রসক্তি সম্বন্ধ হলো এমন এক প্রকার সম্বন্ধ যার জন্য হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে। ঠিক আছে। 5ম বৈশিষ্ট্য দেখো কি লিখেছি, অবরোধ যুক্তির ক্ষেত্রে কেবল বৈধ বা অবৈধ এই বিশেষণগুলি প্রযোজ্য। অবরোধ যুক্তির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, যে অবরোধ যুক্তি আমরা যেগুলো পড়বো, যে উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করব বা পড়বো, তো পরবর্তী সময়ে সেখানে এই কথাটা বিশেষভাবে প্রযোজ্য যে কেবল বৈধ অবৈধ। কিন্তু আরোহর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে না। যখন আমরা আরোহ যুক্তির বৈশিষ্ট্য পড়বো তখন আমরা দেখতে পাবো। নিচেই আমরা আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই, তাহলে অবরোর সাথে আরোহর আমাদের তুলনা করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। প্রথম বৈশিষ্ট্য কি, আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত একাধিক হেতুবাক্য থেকে নিশ্চিত হয়। আরোহ যুক্তির ক্ষেত্রে বা আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি একাধিক হেতুবাক্য থেকে নিশ্চিত হয়। অনিবার্যতা শব্দটা এখানে নেই।
এটাই হচ্ছে ফারাক। অবরোধ যুক্তির সাথে আরোহ যুক্তির বৈশিষ্ট্যের এটাই হচ্ছে ফারাক, যেখানে অনিবার্যতাটা নেই। সেই জন্য রাম শ্যাম যদু মধুর কারোর নাম আসছে না, সকল মানুষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো ইম্পর্টেন্ট, আরোহ যুক্তির ক্ষেত্রে বা আরোহ অনুমানের ক্ষেত্রে হেতুবাক্যটি সিদ্ধান্তটি হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয়। অর্থাৎ আরোহ অনুমানের যে সিদ্ধান্ত আমরা নিঃসরণ করি বা নিশ্চিত করি, সেটি সবসময় হেতুবাক্য অপেক্ষা ব্যাপকতর হয়, অর্থাৎ হেতুবাক্যকে অতিক্রম করে যায়, যেটা অবরোধ ক্ষেত্রে হয় না। ঠিক আছে। তৃতীয় বৈশিষ্ট্য কি, আরোহ যুক্তির ক্ষেত্রে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। আরোহ অনুমানের সংজ্ঞাতে এটা ইম্পর্টেন্ট পার্ট একটা। আরোহ অনুমানের যে ডেফিনেশন আমরা পড়বো আরও ভালো করে, সেখানে এটা পাবো যে আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা কি করি, কতগুলো বিশেষ বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ আবার পরীক্ষণ করি, দুটোই করি। পর্যবেক্ষণও করি কোনো কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো ঘটনার ক্ষেত্রে, আবার পরীক্ষণও করি। এবং তার সাথে সাথে কী করি না, প্রকৃতির একরূপতা এবং কার্যকরণ নিয়ম, এই দুটি নিয়ম, প্রকৃতির একরূপতা একটা নীতি, প্রকৃতির একরূপতা একটা নীতি। এই প্রকৃতির একরূপতা নীতিটা কি না, এই প্রকৃতিতে সম অবস্থায় সম আচরণ করবে, এই প্রকৃতির প্রত্যেকটা বস্তুই সম অবস্থায় সম আচরণ করবে। আর কার্যকরণ নিয়ম কি না, কার্যকরণ নিয়ম হচ্ছে প্রত্যেকটা প্রকৃতিতে বা জগতের প্রতিটা জিনিসেরই কোনো না কার্যের কোনো না কোনো কারণ আছে, কোনো কিছু অকারণে ঘটে না। তাহলে এই কার্যকারণ নিয়ম আর প্রকৃতির একরূপতার নীতির উপর নির্ভর করে আমরা একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি, আরোহ অনুমান। তাই তো করলাম, রামের মরণশীলতা দেখলাম, শ্যামের মরণশীলতা দেখলাম, যদু এবং মধুর মরণশীলতা দেখলাম, এদের মরণশীলতাটা আমরা কি করলাম, পর্যবেক্ষণ করলাম। করার পরে আমাদের একটা নিয়মের উপর, যে এই প্রকৃতির একরূপতা নিয়ম, যে মানুষ জন্মগ্রহণ করেছে মানে তার একদিন মৃত্যু হবে, কার্যকারণ নিয়ম, যে জন্মে সে মরবে, এটা তো কার্যকর। একটা যদি কার্য হয় তাহলে একটা তার কারণ, তো সেই নিয়মের ভিত্তিতেই আমরা একটা সিদ্ধান্ত সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করলাম, কি সকল মানুষ হয় মরণশীল। এটি হচ্ছে আরোহ অনুমান কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আরোহ যুক্তির ক্ষেত্রে বা অনুমানের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লাভ বা আরোহ অনুমান সংক্রান্ত লাভ। এই যে একজন দুজন থেকে আমরা একটা বড় সিদ্ধান্তে যাচ্ছি, রাম শ্যাম যদু মধু থেকে সকল মানুষে চলে গেলাম। একটি কাক, ওই কাকটি, এই কাকটি, ওই কাকটি, এরকম করে কয়েকটি কাক দেখার পর আমরা সকল কাকে চলে গেলাম। এই যে একটা লাভ, একে বলা হয় আরোহ অনুমান সংক্রান্ত লাভ। পঞ্চম বৈশিষ্ট্য কি ইম্পর্টেন্ট, আরোহর সাথে অবরোহের এখানে একটা ফারাক হয়ে যায়। আরোহ যুক্তির ক্ষেত্রে বা অনুমানের ক্ষেত্রে কম সম্ভাব্য বেশি সম্ভাব্য কথাটি প্রযোজ্য, কিন্তু অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, অবরোহ যুক্তির ক্ষেত্রে কেবল বৈধ অবৈধ এই বিশেষণগুলি প্রযোজ্য, কিন্তু আরোহর ক্ষেত্রে আমরা কি দেখছি, কম সম্ভাব্য, অর্থাৎ সিদ্ধান্তটা আমার সম্ভাব্যতাটা কম, আবার কোনো সিদ্ধান্তের সম্ভাব্যতাটা বেশি। যেমন এই উদাহরণটা যেটা আমরা আরোহ যুক্তির ক্ষেত্রে দিলাম, যে সকল মানুষ হয় মরণশীল, এই সিদ্ধান্তের সম্ভাব্যতা কিন্তু বেশি, কিন্তু এমনও উদাহরণ আমরা পাবো যেখানে সেই সিদ্ধান্তের সম্ভাব্যতা একটু কম থাকবে। এই হচ্ছে বৈশিষ্ট্য, আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করলাম। তোমরা একটু ভালো করে বইটা দেখে নেবে, বইয়ের মধ্যে ওইগুলো লিখে দেওয়া আছে এবং উদাহরণ সহ দেওয়া আছে, একটু ভালো করে স্টাডি করবে। আমরা নেক্সট ক্লাসে এর বাকি যে একটু অংশ আছে, অর্থাৎ আরোহ অনুমান বা অবরোহ অনুমানের একটা অংশ, অবরোহ যুক্তির ক্ষেত্রে বা যে কোনো যুক্তির ক্ষেত্রে যে বিষয়টা বিশেষ করে প্রযোজ্য, যে যুক্তি বৈধ না অবৈধ, যুক্তি বৈধ না অবৈধ সেটা বিচার করা, এবং কিসের নিয়মের ভিত্তিতে বা কোন কোন নিয়মগুলোর জন্য একটি যুক্তি বৈধ হবে না অবৈধ হবে, সেগুলি আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে।